আমি বললাম, তার মানে কি অন্য কোনো ঘটনা ঘটেছে, আপনাদের মধ্যে কি ঝগড়াঝাটি হয়েছে? আমাকে একদম খোলামেলা যদি বলেন। তো রুগী ফুপায় ফুপায় কেঁদেই চলছে। হ্যাঁ, তো কিছুক্ষণ পর আহ তিনি বললেন, আসলে বাড়িতে আমরা কেবল তিনজনই থাকি, আর কেউ নাই। আবার মনে করেন যে একটু করে কান্না দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তো বলতেছেন যে আমার শ্বশুর শাশুড়ি নাই। তার বড় ভাই, মানে তার দেবরের কথা ভাসুরের কথা বলতেছে, তার বড় ভাই তার ফ্যামিলি নিয়ে কানাডাতে সেটেল। আগে আমরা একসাথে থাকতাম, ওনারা ওখানে চলে গেছেন আজ 2 বছর হলো। দেখেন, মহিলাটা কাঁদতে কাঁদতে বলতেছে যে আমরা বাসায় মাত্র 3 জন লোক। তার মানে এই 3 জন লোক আছে, এটা নিয়েও তার একটা প্রবলেম। এর অর্থ দ্বারায় ওনার আরো লোকের দরকার ছিল, কারণ উনি ওই যে ইয়েদের কথা বলতেছেন, ওনার ভাসুরের কথা বলতেছেন, ওনার জায়ের কথা বলতেছেন, তাই না? তো যে স্টাইলে উনি কাঁদতে কাঁদতে বললেন যে আমরা 3 জন লোক থাকি বাসায়, এই ডেপটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ওনার বাসায় 3 জন লোক আছে, তারপরেও তার সাথে সঠিকভাবে কথা বলতেছে না, তাকে সময় দিচ্ছে না, এই জন্য তার আরো লোক চাই। বুঝতে পারছেন তো? এখন আরো লোক চাই, আরো পার্সন চাই, আরো আত্মীয় চাই, আরো বন্ধু চাই, এরকম যদি শুনি, তাহলে কোন মেডিসিনের কথা মনে পড়বে? কোম্পানি ডিজাস্টার। হ্যাঁ, হলো, কিন্তু কোন মেডিসিনের কথা মনে পড়বে? একা একাই থাকবো না, আরো কমিউনিকেশন, আরো ব্রাদারহুড, আরো এই, তাহলে কি হবে? আপনার মাথায় কি অরামিউট হবে? ফসফরাস। হ্যাঁ, অরামিউট ফসফরাস। 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 হ্যাঁ, ফসফরাস। ফসফরাসের কথা আপনার মনে আসতে হবে। হ্যাঁ, কিন্তু উনার হাও কিন্তু একেবারে ফসফরাসের মতন না। আমরা ফসফরাস তো পড়েছিলাম, তাই না, শিখেছিলাম, ওরকম না। আমরা শিখেছি হোয়াই এর পরের সেকেন্ড যে জিনিসটা আমাদের দেখতে হয় সেটা হলো কনসার্ন, তারপরে আসে অ্যাডাপ্টেশন, তারপরে আসে রিয়াকশন। তো হাউ, এই জিনিসগুলোতে ইম্পর্টেন্ট। তো ওনার ভাসুর তার ফ্যামিলি নিয়ে কোথায় থাকেন? কানাডায়, তাই না? তো আপনারা চিন্তা করে দেখেন, সচরাচর আমাদের সমাজে আমাদের মহিলারা, এখানে আমাদের আপারা আছেন, মাইন্ড করেন না, আমাদের ম্যাক্সিমাম মহিলারা যদি শুধু হাজবেন্ড আর সন্তান থাকে তাহলেই তারা স্যাটিসফাইড, কারণ নিউক্লিয়াস ফ্যামিলি আমরা এখন অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু দেবর, ভাসুর, ননদ, যা, হ্যাঁ, এই নিউক্লিয়াস ফ্যামিলি গুলাতে কিন্তু তাদেরকে তারা চায় না। ওই আসলো, দুদিনের জন্য ঘুরে গেল, যাও, চলে যাও। কিন্তু এই মহিলার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, একটাই একটাই মানে সেন্টেন্স উনি যেটা বললেন, ওনার দেবর বা দেবর তো না, কি বলে, ভাসুর এবং যা, ওনারা থাকেন কোথায়? কানাডায়। হ্যাঁ, ওনারা এখানে থাকলে ভালো হতো, এটা বলেননি কিন্তু উনি বুঝাচ্ছেন এখানে থাকলে ভালো হতো। আমরা 3 জন ব্যক্তি কেন থাকবো? কারণ এই যে 2 জন হাজবেন্ড আর ছেলে আছে, এই মোবাইল নিয়ে আসক্ত, ল্যাপটপে কাজ করছে। আর বড় ভাই, হাজবেন্ডের বড় ভাই, ভাবি 2 বছর আগে চলে গেছে, 2 বছর আগে যারা তাদের সাথে থাকতো। তো যাক, উনি কাঁদতে কাঁদতে বললেন ওনারাও চলে গেলেন, এখন কথা বলার মতন কেউ নাই। দেখছেন কত সুন্দর কথা বলছে? এগুলো সব মাথায় রাখবেন, মনোযোগ দিয়ে রাখেন। কি বললেন? ওনারাও চলে গেলেন, এখন কথা বলার মতন কেউ নাই। মানে ওনাদের 2 জনেরও দরকার ছিল, ওনারা খুব থাকলে খুব ভালো হতো, এখন কথা বলার মতন কেউ নাই। অ্যাকচুয়ালি আরো 2 জন মানুষ ঘরে আছে, কিন্তু তারা তো কথা বলছে না। তো আমি বললাম যে বড় ভাই আর ভাবি, ওনারা কি আগে আগে আপনাদের সাথে একসাথে থাকতেন? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, একসাথে থাকতেন। তো আপনি কি লোকজনের সাথে কথা বলতে বা যোগাযোগ রাখতে পছন্দ করেন? তখন উনি বলতেছেন যে সাধারণত আমি একটু কম কথা বলি। দেখছেন ফসফরাস কিভাবে এলিমিনেট হয়ে যাচ্ছে? আমি একটু কম কথা বলি। তো আমি বললাম যে আপনার হাজবেন্ডের কারণে আপনার মনের ভেতরে ঠিক কেমন অনুভূতি হয়? আপনি কি আপনার রাগ প্রকাশ করেন নাকি করেন না? মানে বেসিক্যালি হচ্ছে কি, আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনি কি আপনার কি কথা বলতে ভালো লাগে? কারণ কথাটা এই কথা বলার বিষয় নিয়ে কিন্তু উনি কাঁদতেছিলেন। যখন ওই খোঁচাটা লাগলো তখন কিন্তু উনি কাঁদছিলেন।
আর উনি কি উত্তর দিলেন যে না আমি জেনারেলি কম কথা বলি। ব্যাপারটা বুঝেন, কথা বলার জন্য তোলা, আবার উনি বলতেছেন যে জেনারেলি আমি কম কথা বলি। এর অর্থটা কি হলো? মানে এমন নয় যে কথা বলার জন্য ওনার মধ্যে লোকাসিটি থাকতে হবে, এটার দরকার নাই। হ্যাঁ, উনি লোকাসিটি, আপনি লোকাসিটি রুব্রিক্সের ড্রাইভ মারবেন সেটা কিন্তু না। লোকাসিটি তো ওনার নেই, তাহলে প্রবলেমটা কি হচ্ছে? দেখেন, আমাদের একটা রুব্রিক্স আছে, আমি রেপার্টরিতে গেলাম না, টকিং ডিজায়ার টু টক সামওয়ান। হ্যাঁ, তো টকিং ডিজায়ার টু টক সামওয়ান, আমি এই রুব্রিক্সটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটাই বেটার হবে। টকিং ডিজায়ার টু টক সামওয়ান লিখে নিতে পারেন। এইরকম আমাদের একটা রুব্রিক্স আছে, ঠিক আছে? তো এই আবার ধরেন যে কথায় কথায় কিন্তু ডাইরেক্টলি রুব্রিক্সে কনভার্ট করলেও হবে না, আগে পরের কানেকশন আপনাকে দেখতে হবে। হ্যাঁ, কনটেক্সট আপনাকে বুঝতে হবে। এখন দেখেন, এই আমরা রেপার্টরিতে গেলে মনে ভালো, এই টকিং ডিজায়ার টু টকিং এই রুব্রিক্সে অনেকগুলো মেডিসিন আছে, প্রায় ধরেন যে 30+, দাঁড়ান তো আমি একটু দেখে নিই কত আছে। টকিং ডিজায়ার টু টক, টকিং ডিজায়ার টু টক সমান 30 মেডিসিন আছে, বুঝছেন? 30 মেডিসিন আছে, এর মধ্যে সবগুলা মেডিসিন কিন্তু আলাদা। টকিং ডিজায়ারের কনটেক্সটটা কিন্তু আলাদা আলাদা হয়, রিজন আলাদা আলাদা হয়। যেমন এখানে আমরা রুটাকে দেখতে পাচ্ছি, রুটা যদি কথা, মানে রুটার যদি কথা বলার টকিং ডিজায়ার হয়, তাহলে উনার বলার ধরনটা হবে আলাদা। কেন রুটা রুটা টকিং ডিজায়ার টু টক করে জানেন? আমি রুটা পড়াইছিলাম। হারমোনি ডিজায়ার। হারমোনি ডিজায়ার না, রুটার মূলত আপনারা ভুলে গেছেন মনে হয়, রুটা আবার পড়াবো। রুটার মধ্যে কিন্তু ভয় থাকে, অনেক ভয়ের মেডিসিন রুটা। হ্যাঁ, রুটার ভয় লাগছে, উনি ভয়টা শেয়ার করতে চান, ভয়টা শেয়ার করতে গেলে না কাউকে না কাউকে লাগবে। ঠিক আছে, উনি উনি কিন্তু সবগুলো ভয়, আমি কিন্তু এখানকার প্রত্যেকটা মেডিসিনের কেন টকিং এর মোটামুটি আমি সবগুলো আপনাদেরকে বোঝাতে পারবো, এটা একটা আলাদা ক্লাস। এখানে দেন ডাল কামারা আছে, ডাল কামারা যদি টকিং ডিজায়ার টু টক করতে চায়, কেন বলবে সে, কিভাবে বলবে? ডাল কামারা কথা বলার স্টাইলটা কেমন হবে জানেন? ডাল কামারা কথা বলার স্টাইল কেমন হয়? ডাল কামারা তো মনে পড়ায়নি, ডাল কামারা পড়াবো আপনাদেরকে। ডাল কামারা হয় ডিকটেটোরিয়াল। ডাল কামারার একটা খুব চমৎকার রূপদিক আছে, টকিং ইন কি ডিকটেটোরিয়াল টকিং উইথ ইয়ার অফ কমান্ড। কমান্ডিং সুরে কথা বলে, কমান্ডিং টোন থাকে, ঠিক আছে? ওনার জেস্টার হবে, এই এটা কেমন এরকম হলো, কেন তুমি কথা বলতেছো না, আরে তুমি কেন মোবাইল নিয়ে বসছো, এই যে কমান্ডিং। হাজবেন্ড কেন এরকম করলো, কেন তুমি লেটে আসলা। ডাল কামারা কিন্তু কখনো এরকম কাঁদো কাঁদো এই ফুপায় ফুপায় কাঁদবে না, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে কিন্তু কানেক্ট করতে হবে যে পেশেন্ট এক্স্যাক্টলি কি করছে। ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝলাম যে উনি ডাল কামারার মতন অত পাওয়ারফুল না, অথবা ওই রুটার মতন অত ভীত না। ডাল কামারার ডিকটেটোরিয়াল, এই পেশেন্ট কিন্তু ডিকটেটোরিয়াল না, এটা কিন্তু মাথায় রেখেন, ঠিক আছে? তো যাক, আমরা এই নিচের লাইনে দেখেন, আমরা আমি বললাম যে আপনার হাজবেন্ডের কারণে আপনার মনের ভিতরে ঠিক কি অনুভূতি হচ্ছে। আপনার কি, আপনি কি রাগ প্রকাশ করেন নাকি করেন না? কারণ তো আমাকে ডাল কামারা প্রমাণ করতে হবে যে সে ডাল কামারা না, এই কারণে তার কাছে শুনছি। তো আমি এখন, উনি বলতেছেন যে আমি এখন সবকিছুর হাল ছেড়ে দিয়েছি, মানে সব চেষ্টা বন্ধ করে দিয়েছি। আগে আমি অনেক বলেছি এবং অনেক বোঝানোর চেষ্টা করেছি। যেমন আমি বলতাম, তুমি যখন বাসায় আসো দয়া করে অন্ততপক্ষে তোমার ছেলের সাথে একটু কথা বলো। কিন্তু এখন আমি আর কিছু বলি না। ওনাকে যদি কোনো ইম্পর্টেন্ট কথাও বলতে হয়, অন্তত পক্ষে তাকে 5 বার ডাকতে হবে, দেখে বলতে হয়, এই শুনছো আসো, এরকম। দেখেন, উনি আবার একই কথা বলতেছে যে আগে খুব ভালো, খুব ভালো বলতাম, কথা অনেক বলতাম। হ্যাঁ, অনেক বলে দেখেছি, ওনাকে বোঝাইছি, এখন বলা ছেড়ে দিয়েছি, এখন আর আমি বলি না। আমি ওনাকে বলতাম, আরে তুমি অফিস থেকে আসছো, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে 5টা মিনিট তো ছেলের সাথে কথা বলো। হ্যাঁ, লেট করে, একে তো লেট করে আসো, এসে আবার মোবাইল নিয়ে লেগে লেগে থাকো। হ্যাঁ,
নিজের কাজেই লেগে থাকো, 5টা মিনিট তো একটু ছেলের সাথে কথা বলতে বলো। উনি আমার কথা শুনেন না, তাই আমি ওনাকে বলা ছেড়ে দিয়েছি। বলা ছেড়ে দিয়েছি মানে কি, অ্যাকশন ওখানে স্টপ, তাই না? ওনার হাজবেন্ড এবং ওনার ছেলের সাথে ওনার কমিউনিকেশন কিন্তু কাট ডাউন করে দিয়েছে। স্টপ টকিং এট অল, সব টকিং বলাই ছেড়ে দিয়েছে। উনি খুব ইম্পর্টেন্ট কথা বললেন, যদি হাজবেন্ডকে কোনো ইম্পর্টেন্ট কথা বলতে হয় তাও ওনাকে 4-5 বার ডাকতে হয়। আয় শোনো, 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 একটু এদিকে তাকাও, একটু মন দিয়ে শোনো, একটু ধ্যান দাও। হ্যাঁ, এই বিষয়টা একটু ভালো করে বুঝেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। উনি যেভাবে কেঁদে ইমোশনালি মানে একদম ওভারওয়েলম হয়ে কথাগুলো বললেন, হ্যাঁ, এই কারণে এই বিষয়গুলোর ভ্যালু অনেক বেশি। পরের স্লাইডে চলে গেলাম। আমি বললাম যে আপনার ছেলের ব্যাপারটা কি, ও কি পড়ালেখা একদমই করতে চায় না? না, 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 ও পড়াশোনা করে, ও যথেষ্ট ইন্টেলিজেন্ট, তবে খেলার দিকে ওর মনোযোগটা বেশি। ওকে পড়তে বসানোর জন্য আমাকে অনেক এফোর্ট দিতে হয়, কিন্তু ও পড়াশোনা ঠিকই করে, ও বেশ মেধাবী। এখন হাজবেন্ড সম্পর্কে তো উনি ওনার ক্ষোভ ঝাড়লেন। এবার আমি তার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করছি যে কারণ কারণ কি, কারণ আমাকে এক্স্যাক্টলি তো বুঝতে হবে যে আসলে বিষয়টা কোন জায়গা থেকে তার হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে কি পড়ালেখা করে না? তো উনি বললেন, না, 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 ও তো খুব ইন্টেলিজেন্ট, পড়াশোনা করে, কিন্তু ওর খেলাধুলার দিকে খুব ধ্যান থাকে। ওকে পড়াশোনা বসাতে আমাকে অনেকক্ষণ ওর পেছনে লেগে থাকতে হয়, অনেক জোরাজুরি করতে হয়, ধমক টমক দিয়ে তারপরে আহ, বসাতে হয়। ও কিন্তু পড়ালেখা করে, ও ইন্টেলিজেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওনার টোনটা আপনাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, তো আমি বললাম যে কিন্তু ওকে পড়তে বসানোর জন্য আপনারা তো পেছনে মানে ছুটতে হবে কেন? হ্যাঁ, এত লেগে থাকতে হবে কেন? তো উনি বলতেছেন ও তো সহজে কথা শুনতে চায় না, ও খালি টিভি দেখতে হবে, খেলতে যেতে হবে। তবে ও যদি একবার পড়তে বসে তখন আবার পড়াতেই মন দেয়, কিন্তু ওকে পড়াতে বসানো পর্যন্ত নিয়ে যাওয়াটাই আসল যুদ্ধ। তো আমি বললাম কিন্তু ও তো ছোট বাচ্চা, ক্লাস 1-এ পড়ে, তাই না? তো ক্লাস 1 থেকেই আপনি এত টেনশন নিচ্ছেন কেন? ছোট বাচ্চারা তো একটু একটু খেলাধুলা করবেই। তো উনি বলতেছেন আমি তো ওকে খেলতে নিষেধ করছি না, কিন্তু খেলার পাশাপাশি পড়াশোনাটাও তো করতে হবে। আমি শুধু এটুকুই বলতে চাই। তো কি হলো, উনি ছেলেকে কিন্তু খেলতে মানা করছেন না, উনি বলছেন খেলো, কিন্তু পড়াশোনাতে তোমাকে মনোযোগ দিতে হবে, ধ্যান দিতে হবে। আর মানে উনি কিভাবে বললেন যে খেলতে ওকে মানা করেছে কে? হ্যাঁ, কিন্তু পড়তে না হবে, ও তো একদমই পড়ে না, এই টোন। হ্যাঁ, এই টোন, দেখেন মাদের তো একটু রাগ হয়। হ্যাঁ, এই টোন, এই টোনটা কিন্তু ধর, মানে আমি আপনাকে দুইটা বলি, এই দুইটা টোনের কথা বলি, তাহলে একটু ইয়ে হবে। সারাদিন শুধু খেলা, ওকে খেলতে খেলতে কে মানা করেছে? আমি তো খেলতে দিই, কিন্তু একবার পড়বে না, এটা একটা টোন। আরেকটা টোন হলো যে খেলো, কিন্তু পড়াশোনার দিকে তো ধ্যান দিতে হবে। দুটা কিন্তু দুই ধরনের টোন। একটা হলো অ্যাংরিয়াস টোন, প্রথমে যেটা বললাম, পরেরটা কিন্তু অনেকটা সফট। উনি বলতেছেন যে খেলতে কে মানা করছে, খেলো, কিন্তু একটু পড়াশোনার তো মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এই টোন গুলা কিন্তু খেয়াল করতে হবে। তো আমি বললাম যে আপনি ওনাকে প্রতিদিন কতক্ষণ পড়তে বসিয়ে রাখেন? তো উনি বলতেছেন যে বড় জোর 45 মিনিট, এর চেয়ে বেশি সময় এক নাগাড়ে বসতে পারে না। তবে পড়াশোনায় ও বেশ ভালো, কিন্তু পড়াশোনার জন্য তো অন্তত একটু বসার অভ্যাসটা তো তৈরি করতে হবে। তো আমি কেবল সেটারই চেষ্টা করছি। তাছাড়া স্কুলে যা যা পড়ানো হয় ও সবকিছু খুব ভালো মতো বলতে পারে। আর ও যেন টিভির প্রতি আসক্ত না হয়ে পড়ে, সেজন্য আমি ওকে টিভি থেকে দূরে রাখার চেষ্টা করি। আমি আসলে বোঝার চেষ্টা করতেছিলাম যে ওকে আসলে কতক্ষণ পড়তে বসায়। হ্যাঁ, ক্লাস 1-এর বাচ্চা, ফার্স্ট স্ট্যান্ডার্ডের বাচ্চা। তো উনি বলতেছে না, না, বেশিক্ষণ না, আধা ঘন্টা, ম্যাক্সিমাম 45 মিনিট বসাই।
ওটাও ওইটাও বসতে পারে না। হ্যাঁ, ওকে নিজে থেকে বসতে পারে না, ওকে নিয়ে বসাতে হয়। আর কি বললেন যে স্কুলে যা শেখানো হয় খুব ভালোভাবে সে সেটা বুঝে নেয়, শিখে নেয়। কিন্তু ওনার চিন্তা কি যে ওই বাপের মতন যাতে মোবাইল বা টিভিতে অ্যাডিক্টেড না হয়ে যায়, ওই কারণে সে পড়তে বসায়। তো আমি বললাম যে ঠিক কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? আপনার হাজবেন্ড আপনাকে সময় দেয় না, নাকি আপনি ডাকলেন বারবার, ডাকলে সাড়া দেয় না? হ্যাঁ, এই কারণে মনের ভিতরে ঠিক কেমন অনুভূতি আপনার তৈরি হয়? রাগ বা অন্য কিছু? তো উনি বললেন, হ্যাঁ, মাঝে মধ্যে আমার আসলে খুব রাগ হয়। তো এবার আমি এই কোশ্চিনটা করলাম যে হাজবেন্ড আপনাকে টাইম দিচ্ছে না নাকি অন্য কিছু? এই শোনো শোনো, হ্যাঁ, যে ও দিচ্ছে না, কোন কোন কিসের জন্য রাগ হয়? এটা আমি আসলে মূলত বুঝাতে চাচ্ছিলাম তাকে। তো উনি তো বলে দিলেন যে হ্যাঁ, মাঝে মধ্যে আমার খুবই রাগ হয়। তো যাক, আমি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার কথা প্রথমে বলেছিল, এখন ওটাও তো একটু ভ্যারি করতে হবে যে ফাস্টিডিয়াস, টেস্ট ক্যান নট টেস্ট এগুলা নিব কিনা। এই জন্য আমি ওনাকে প্রশ্ন করলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপনার মনোভাব কেমন? জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি আপনার মেজাজ খিটমিটে হয়ে যায় বা বিরক্ত লাগে? বলছে, হ্যাঁ, আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়, নোংরা আমি একদমই দেখতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার পছন্দ হয়। তো রান্নাঘরের কাজ, বানান ভুল হয়েছে, রান্নাঘরের কাজ বা সংসারের টুকিটাকি কাজ করতে কি আপনার ভালো লাগে নাকি ভালো লাগে না? এই কাজগুলো করলে কি আপনার ভেতরে কোনো শক্তি বা এই শক্তি না, শান্তি হবে, শান্তি বা আনন্দের অনুভূতি কাজ করে নাকি করে না? তো উনি বলতেছেন যে যখন আমি অসুস্থ থাকি তখন বেশি জোর দিয়ে আমি কাজ করতে পারি না, কিন্তু আমি যখন সুস্থ থাকি তখন একদম আমি নিখুঁত ভাবে ওগুলো গুছিয়ে করি। তবে পিরিয়ডের দিনগুলোতে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। মানে বিষয়টা বোঝা যাচ্ছে, বানান ভুল আছে, এগুলো একটু ঠিক, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ঠিক করে নিন। আমি বললাম যে ঘরটর গুছায় রাখতে ভালো লাগে না নোংরা হয়ে থাকলে, আহ, নোংরা হয়ে থাকে বলে আপনার হাজবেন্ডের উপর রাগ হয়, এরকম প্রশ্ন করলাম আর কি। তো উনি দেখেন, আহ, উনি কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, উনি কিন্তু এটাকে প্রোটেস্ট করলেন না। হ্যাঁ, উনি বললেন যে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা আমার পছন্দ, কিন্তু আমার হাজবেন্ড ওনার মানে আহ, রাগের জন্য ওই এলোমেলো করতেছে, ওইটার জন্য সে কিন্তু হাজবেন্ডের উপরে দায়ী না, মানে হাজবেন্ড ইয়ে না, সে রাগ না, সেটাও কিন্তু উনি ক্লিয়ার করলেন। তো একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে বারবারই বলি, রেস্ট ক্যান নট রেস্ট, থিংস আর নট ইন প্রপার প্লেস বা ফার্স্ট রেস্ট, এগুলা কিন্তু হচ্ছে রোগের চরম অবস্থায়, চূড়ান্ত অবস্থায়, মানে অনেক বেশি ভায়োলেন্ট রোগ হয়ে গেছে, সে অসুস্থ, সে অবস্থায় যখন করবে তখন আমরা কিন্তু এই রোগগুলোকে কোয়ালিফাই করি আর কি। তো উনি যদি সিপিয়া হতেন, এই মহিলাটা যদি সিপিয়া হতেন, তবে এই প্রশ্নে উনি কিন্তু একটু নড়ে চড়ে বসতেন, একটু অ্যাক্টিভ হয়ে যেতেন, একটু এক্সাইটেড হয়ে যেতেন আর কি। হ্যাঁ, এবং এই এই টাইপের প্রশ্নগুলো আপনি সিপিয়া কে করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা, ডোমেস্টিক অ্যাফেয়ার নিয়ে, দেখবেন যে সিপিয়া কিন্তু অনেক ইন্টারেস্ট দেখায়, আমার অবজারভেশন বলতেছি। হ্যাঁ, কিন্তু ইনার বডি ল্যাঙ্গুয়েজ একদম নর্মাল ছিল, যে ছড়ানো ছিটানো আছে, এলোমেলো আছে, খুব বেশি কনসার্ন না। আমার পিরিয়ড যখন হয় আমি ওদিকে তখন দেখিও না, অসুস্থ হলেও আমি দেখি না। তো যাক, আমরা কিন্তু এইভাবেই আগাই, এলিমিনেট করে করে আগাই। তো আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হলো যে উনি বলতেছিলেন যে রান্নাঘর পরিষ্কার করতে সবসময় ভালো লাগে, কিন্তু আবার বলতেছেন যে যখন আমার মুড ডাউন থাকে পিরিয়ডের সময় আমি রান্নাঘর কাজ করি না। তো এই এই রকম কন্ডিশন হলে কিন্তু আবার আপনারা সিপিআর কথা কিন্তু মাথা থেকে আউট করে দিবেন। ফাস্টিডিয়াস রেস্ট, রেস্ট ক্যান নট রেস্ট। হ্যাঁ, এই জিনিসগুলা ভেরিফাই করার জন্য কিন্তু আমি প্রশ্নটা করেছিলাম, ভালো করে বলি, এটা হিন্টস দিলাম, কিন্তু সে বলতেছে যে আমি এক্স্যাক্টলি অতটা করি না।
কিন্তু সিপিআর যদি হতো তাহলে কি করতো, সে অসুস্থ হওয়া পর্যন্ত, কাহিল হওয়া পর্যন্ত কিন্তু কাজ, আর বডি চলছে না তার আগ পর্যন্ত সে কিন্তু কাজ করতে পারে, কাজ করতে থাকে, কাজ করতে থাকে। এবং কাজ পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার ডান্সিংটা চলে যায়। সিপিআর মনের মধ্যে যখন কাজ করে তখন তো একটা আনন্দ থাকে, ডান্সিং, গতদিন আমি ডান্সিং বুঝাইছিলাম। তো এই ডান্সিংটা কিন্তু মন থেকে চলে যায়। পরের কাজটা সে অসুস্থ হয়ে পড়ছে, আর ভালো লাগতেছে না, পরে বাধ্য হয়ে সে করতে থাকে। কিন্তু এই মহিলা কিন্তু বললো কি যে আমি আর কাজ করি না। তাহলে এখানে কিন্তু সিপিআর রুল আউট হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু সিপিও আমার মাথায় আসছে যে পেশেন্ট সিপিও হতে পারে। তাহলে এইভাবে আপনাকে এলিমিনেট করে করে আগাতে হবে। তো উনি বলতেছিলেন কি পিরিয়ডের দিন আমার কাজ ভালো লাগে না। সিপিআর যদি পিরিয়ড হইতো, প্রচন্ড ধরেন ডিসমেনিরিয়া হতো, প্রচন্ড অসুস্থ বোধ করছে, তারপরেও সে কিন্তু কাজ করবে। ঠিক আছে, তো এরপরে দেখেন আমরা স্লাইডে চলে আসি। আমি বললাম যে আপনি যখন ওনাকে বারবার ডাকেন আর উনি সাড়া দেন না, তখন আপনার ভীষণ কষ্ট হয়, তাই তো? উনি বললেন হ্যাঁ। তো আমি বললাম যে শুক্রবার তো ওনার অফ ডে, ছুটি থাকে, তাই না? তো উনি বলতেছেন হ্যাঁ, শুক্র শনি 2 দিনই ওনার অফ ডে। আমি বললাম তাহলে তো 2 দিন আপনারা তো অনেক সময় পান, অনেক টাইম পান। পেশেন্ট খুব দ্বিধাদ্বন্দ্বের সাথে মাথা নেড়ে হ্যাঁ সূচক, মানে হ্যাঁ ইয়ে করলো, মানে এমন ভাবে মাথা নাড়লো উনি হ্যাপি না। উইকেন্ডে হাজবেন্ড যেটুকু টাইম দিচ্ছে এটাতে উনি হ্যাপি নন। তখনই আমি আগের পয়েন্টটা নিয়ে আরেকবার ভাবলাম যে এটাও ক্লিয়ার করা দরকার। আমি বললাম আপনি এমন কেন বললেন যে আপনার ভাসুর, আপনার যা, মানে ভাসুর মানে ব্রাদার ইন ল আর তার ভাবি বিদেশে চলে গেছে, হ্যাঁ, ইনারা এখানে নাই, ওনারা থাকলে কি হতো? আমি কিন্তু এই প্রশ্নটা করে ফেললাম। পেশেন্ট বলছে কাছাকাছি আমার আর কোনো রিলেটিভ নাই। তার মানে কি পেশেন্টের অনেক রিলেটিভ এর দরকার। আমি কিন্তু আবার সেন্সিটিভ পয়েন্টে কিন্তু আবার টাচ করছি। তো আমি বললাম আচ্ছা রিলেটিভ নাই, ভাই নাই, কেউ নাই, তাহলে তো কথা বলার জন্য এই পয়েন্টটাই আপনার, আমরা কিন্তু অনেক প্রশ্ন পুরোপুরি না, অল্প করে আপনার বলে ছেড়ে দিই। তো এটা কিন্তু তার দুঃখের জায়গা, এই জায়গায় যে টাচ করছি উনি আবার কান্না শুরু করে দিলেন। হ্যাঁ, তো এটা কনফার্ম যে এই কেসের সেন্সিটিভ পয়েন্ট হলো কেউ নাই, অ্যাটলিস্ট আপনি তো কথা বলুন। আমার তো কেউ নাই, একটা দেবর ছিল, এই ভাসুর ছিল, একটা যা ছিল তারাও চলে গেছে, আর তো কেউ নাই, আপনি তো আমার সাথে কথা বলেন। আপনারা কি বুঝতে পারছেন? আছেন আপনারা আমার সাথে? আসি স্যার। জি স্যার, অন্যরকম মনে হচ্ছে বিষয়। আচ্ছা, দেখি আপনারা কেমন আছেন। এবার আমি আপনাদের কারো কাছ থেকে শুনবো না, এবার আমরা আমরা দেখবো যে আপনারা কম্পোজ করতেছেন, আপনারা টাইপ করবেন। ঠিক আছে ভাই, আমার প্রশ্ন আমি আপনাদেরকে নেক্সট স্লাইডে দিচ্ছি, আপনারা কম্পোজ করবেন। এই পেশেন্টের হোয়াইটা কি? আমি গতদিন হোয়াই কিভাবে ধরতে হয় একটু আলোচনা করেছি। এবার আপনাদের একটা ছোট্ট এক্সারসাইজ করানো যাক। আমি জানতে চাই এই পেশেন্টের হোয়াইটা কি, এই হোয়াইটা কোথায় লুকায় আছে। এই পেশেন্টের হোয়াই কি কি মনে হয় আপনাদের কাছে? ওনার ছেলে কথা শুনছেন না, এখানে দেখেন আমি 4টা অপশন দিয়েছি। ওনার ছেলে কথা শুনছেন না, নাকি ওনার হাজবেন্ড কথা শুনছেন না, নাকি এই দুটা কারণ, নাকি কোনোটাই না? চ্যাটে আপনারা লিখে দেন, ফটাফট লিখেন দেখি। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড, কুইক লেখেন। এ বি সি কোনটা মনে হয়? হোয়াই, কি কারণে তার এত কাহিনী? লেখেন দেখি। কেউ লিখছেন না যে? ভুল হলে নাম্বার কাটা যাবে না, লিখতে থাকেন। আরে হাজবেন্ড লিখেন না, ABCDEF লেখেন। হ্যাঁ ঠিক আছে, কোনোটাই না, ডি লিখেন, ABCD লিখেন। মাত্র 4 জন অ্যান্সার করেছেন, অন্যরা কি আছেন না ঘুমাই গেছেন? 5 জন। করেন করেন করেন, আমরা সময় চলে যাচ্ছে, আমাদের কেস শেষ হয়নি, আরো আলোচনা আছে। ডি, হ্যাঁ করতে থাকেন। 40 জন আছে, 40, 41, 42, 43, 45, 40 জন আছে, 45 জন আছে মনে হয়। অ্যান্সার করেন, একটু নড়ে চড়ে না বসলে তো হবে না।
কে জয়যুক্ত হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। আহ, ওনার হাজবেন্ডের উপরে ওনার এক্সপেকটেশন বেশি। হ্যাঁ, আমি বলে দিলাম হাজবেন্ডের উপরে এক্সপেকটেশন বেশি। ভাই ভাবি এখানে থাকলেও ভালো হতো, তাই না? অনেকে বলছেন তো ভাই ভাবি হলেও হতো, মানে অন্য কেউ, তার মানে ভাই ভাবি থাকলেও হতো, তাই না? তো এই ইনসিডেন্ট থেকে আপনাদের কিন্তু হিন্টস পেতে হবে, ক্লু পেতে হবে যে তার প্রবলেম কোন এরিয়াতে, তার এক্সাক্ট হোয়াইটা কি। এটা জানতে পারলেই, হোয়াইটা যদি জানতে পারেন কোন কেসে, আপনার কেস কিন্তু ফিনিশ। ভাইয়া কোনোটাই না, আমি লিখতেছিলাম আমার এখানে যাচ্ছে না, কোনোটাই না। আপনারা আচ্ছা মুখে বলে দিলেন, আচ্ছা ঠিক আছে, জীবিত আছেন, ইয়ে হয়ে ভালো লাগলো, কেউ কথাই বলে না। আচ্ছা যাক। উম, তো হোয়াই, এক্সাক্ট হোয়াই কি, এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ওটা আপনি জানতে পারলে কেস শেষ। হাজবেন্ড কে নিয়ে প্রবলেম আছে, সেটাও ঠিক, কিন্তু এক্সাক্ট প্রবলেমটা কি? ওনার রিলেটিভরা কাছে থাকেন না, দেবর যা থাকেন না, কানাডাতে থাকে। হ্যাঁ, বাসায় এখন হাজবেন্ড ছেলে এই দুইজন মানুষই আছে কথা বলার জন্য। ছেলে নিজের খেলা নিয়ে ব্যস্ত। তো উনার চাওয়া হলো হাজবেন্ড যেন ওনার কথা শুনে, ওনার পাশে কিছুক্ষণ বসে, উনি যদি ডাকে, ডাকার সাথে সাথে সাড়া দেয়। দেখেন এই হাওটা কত সুন্দরভাবে মিলে যাচ্ছে, তাই না? তো আমাদেরকে আরেকটু রিফাইন করতে হবে, আরেকটু ভালোভাবে বুঝতে হবে, তাহলে এই কেসটা অ্যানালাইসিস পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা চ্যাট বক্সে ইয়ে করবেন, টাইপ করবেন। এই ছেলেটা যদি ক্লাস 1-এ না পড়তো, মানে ফার্স্ট স্ট্যান্ডার্ডে না পড়ে ক্লাস 10-এ পড়তো, বা ধরেন যে ইন্টারমিডিয়েটে পড়তো, কলেজ গোয়িং হতো, তো এটা খুবই স্বাভাবিক। বড় ছেলে বড় হয়ে গেছে, মায়ের সাথে কথা বলবে না, মোবাইলে বিজি থাকবে। তো তাহলে কি ওনার ছেলের উপরে এরকম রাগ হতো, বা এই টাইপের প্রবলেম হতো? ইয়েস অর নো বলেন তো একবার, ইয়েস অর নো, অথবা শুধু ওয়াই অর এন এটাও লিখতে পারেন। প্রবলেম হতো কি? ছেলে ধরেন বড় হয়ে গেছে, ছোট না, বড়, কথা বললেন না, কারণ ইয়েস নো নো লিখেন। কোথা থেকে লিখবো, লেখা থাকে তো আছে। ইয়েস, আচ্ছা ইয়েস, ঠিক আছে, ইয়েস, ঠিক আছে। আমরা একটু চেষ্টা করছি ভিন্নভাবে ক্লাসগুলোকে করার, আপনাদের সহযোগিতার প্রয়োজন। হ্যাঁ, আমরা এটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, যে উনি, এই কথাটা ভালো করে বোঝেন, উনি কিন্তু লোনলিনেস এর জন্য কিন্তু কাঁদছেন না। ভালো করে বোঝেন, লোনলিনেস এর জন্য কিন্তু কাঁদছে না। ওনার কাঁদার মূল কারণের পেছনে কিন্তু লোনলিনেস নাই। সবাই আপনারা আনমিউট হয়ে যান কেন, বুঝি না। ওনার এই কান্নার পেছনে কিন্তু লোনলিনেস নাই, লোনলিনেস এর জন্য কিন্তু সে কাঁদছে না। খুব ভালো করে বুঝেন বিষয়টা। উনি লোনলিনেস অনুভব করছেন ঠিকই, কিন্তু কান্নার কারণ কিন্তু অন্য কিছু। ধরেন, আপনারা প্লিজ একটু ইয়ে হবেন না, এই খুবই ইন্টারাপশন হচ্ছে, আমি তো আগাতে পারছি না, আপনারা যদি এইভাবে আনমিউট হয়ে যান। একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। মনে করেন একজন শাশুড়ি, ওনার জামাইয়ের সাথে হট্টক হয়েছে, ঝগড়া হয়েছে। ওনার জামাই এখন ওই, যেহেতু শাশুড়ির সাথে ক্যাচাল হয়ে গেছে, তার মেয়েকে আর বাপের বাড়ি পাঠাচ্ছে না। এখন সেই শাশুড়ি আপনার কাছে এসে কেঁদে বলতেছে, 2 বছর হয়ে গেল মেয়েটার আমার আর দেখা নাই। আগে তো ঈদের আগে আসতো, নাহলে ঈদের পরে আসতো, একটা ঈদ তো আমার সাথে করতো, এখন তাকে আসতে দিচ্ছে না। ভালো করে বুঝেন, জামাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, এবার জামাই মেয়ের বাপের বাড়ি আসা বন্ধ করে দিচ্ছে, এখন শাশুড়ি আপনার কাছে কাঁদতেছে। তো ঘরে ওনার সাথে কেউ নাই,
মেয়ে আসতে পারতেছে না, এখন উনি লোনলিনেস এর জন্য কাঁদতেছে, কারণ ওনার মেয়ে ওনার কাছে নাই। এটা হলো লোনলিনেস। কিন্তু এই যে কেসটা আমি আলোচনা করতেছি, তার পাশের যে মানুষগুলো, তার হাজবেন্ড, তার ছেলে ওনার পাশেই কিন্তু আছে, তারা ওনার সাথে কথা বলছেন, আহ, আছে, কিন্তু ওনার সাথে কথা বলতেছে না। উনি ডাকছেন, অথচ হাজবেন্ড বলছে যে আমি মোবাইল আছে, আমি ল্যাপটপের কাছে বিজি, পরে কথা বলবো। হ্যাঁ, হাজবেন্ড, এরকম হাজবেন্ড তো থাকে থাকে না, আমাদের বাসায় থাকে কিন্তু। কত হাজবেন্ড এরকম আছে, এটা খুব কমন ব্যাপার, তাই না? তো এখানে উপস্থিত যারা আছেন আমাদের ডাক্তার, কিন্তু আমার সাথে আপনারা মনে হয় একমত হবেন, এগ্রি করবেন। তো এটা কি, এটাকে কি আমরা নেগলেক্টেড ফিলিং বলবো? নেগলেক্টেড ফিলিং তো ওনার আছে, তাহলে এর আমরা রুব্রিক্সটা কি নিব? ঠিক আছে, তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই, আমি পরের স্লাইডে গেলাম। তো আমি তাকে এই বিষয়টা পরিষ্কার বোঝার দরকার, ঠিক কোন জিনিসটা, মানে আমি তাকে বললাম যে আমার এই বিষয়টা খুব পরিষ্কার ভাবে বোঝা দরকার, ঠিক কোন জিনিসটা আপনাকে এভাবে আঘাত করছে বা কষ্ট দিচ্ছে, এটা জানাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ইমিউনিটি ডেভেলপ করতে আমাকে এই বিষয়টা জানতে হবে। তখন মহিলাটা উপায় উপায় কাঁপতে শুরু করলো আবার। তো আমি বললাম যে আপনার ইমিউনিটি ডেভেলপ করার ওষুধটা ঠিক এই বিষয়ের উপরেই ভিত্তি করে আমি কিন্তু আপনাকে দেব। আপনার মনে এখন কি ধরনের চিন্তা ভাবনা চলছে, দয়া করে যদি আমাকে একটু খুঁজে বলতেন। মহিলা কিন্তু কেঁদেই যাচ্ছে, রুমাল দিয়ে মুখ মুছতেছে আর একটু জোরে জোরে করে নাক ঝাপছে। তো কিছুক্ষণ থেমে উনি বললেন যে আমি কি আসলে খুবই বেশি চিন্তা করছি নাকি করছি না, তা আমি নিজেই বুঝতে পারতেছি না। দেখেন, আমি জিজ্ঞাসা করলাম যে মনের ভেতরে কি কি চলছে। হ্যাঁ, এই যে দুঃখ, কষ্ট, এগুলাই মূলত আমাদের ইমিউনিটিটাকে কমায় দেয়, আমাদের ভাইটাল ফোর্সের এনার্জিটাকে লো করে দেয়। এটা আপনারা শুনেছেন কিনা জানি না, জানেন কিনা জানি না। আপনারা যদি সাইকোফিজিক্স পড়েন তখন এই বিষয়গুলাই থাকে। তো ওনার সেন্সটা দেখেন, উনি কি বললেন। উনি লম্বা একটা পজ নিলেন, অনেক সময় ধরে ওয়েট করলেন। এত বড় একটা পজ নেওয়ার পরে আবার কাঁপতে কাঁপতে কিন্তু স্পন্টিনিয়াসলি বলতেছেন যে আমি, স্যার, আমি নিজে বুঝতে পারছি না আমি কি ভুল করেছি, নাকি আমি বেশি চিন্তা করছি। দেখেন, উনি বাসাতে হয়তো সব সময় এরকমটাই করেন, সব সময় কাঁদেন আর হয়তো দুঃখী থাকেন। তো আপনারা, আমি বললাম যে আপনার কি কথা বলার জন্য বা মনোভাব প্রকাশ করার জন্য আশেপাশে মানুষের দরকার? তখন পেশেন্ট মাথা ঝুঁকালো, হ্যাঁ সূচক, হ্যাঁ। আমি কিন্তু অনেক আগে কেসটা বুঝে গেছি যে আমি পেয়ে গেছি, আমার প্রথমেই মানে মেডিসিন আমি ধরে ফেলছি। হ্যাঁ, কিন্তু আমি এই পার্সনটা সম্পর্কে আরেকটু শিখতে চাই ওনার কাছ থেকে, এবং আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই, আপনাদের কিছু শেখাতে চাই। এই কারণেই আমি কিন্তু ওনার সাথে আরো কথোপকথন চালাই যাচ্ছিলাম। তো আমাদের কাছে অনেক ধরনের টুলস থাকে, তার মধ্যে কিছু টুলস আমি গত মাসে আলোচনা করেছি: হোয়াই, হাউ, অ্যাডাপ্টেশন, কনসার্ন, সাইকোসোমাটিক লিঙ্ক। তো এই সবগুলাকে যদি আপনি মিলাতে পারেন, ধরেন যে হাউ থেকে একটা রুব্রিক পেলেন, হোয়াই থেকে একটা রুব্রিক পেলেন, অ্যাডাপ্টেশন থেকে রুব্রিক পেলেন, এইগুলোর মধ্যে থেকে তিনটা থেকে রুব্রিক যদি পেয়ে যান, বাস, কেস ফিনিশ। আপনার একদম মিনিমাম হয়ে গেছে, ওই কেস ফেল হবে না। তো আমি পরের স্লাইডে গেলাম। আমি তাকে বললাম যে আপনার ছেলের পড়াশোনা নিয়ে কি আপনি খুব বেশি চিন্তিত বা টেনশন হয় আপনার? পেশেন্ট বলছে যে পড়াশোনা নিয়ে আমি আসলে ওইভাবে টেনশন করি না, শুধু ওর যেন এখন একটা অভ্যাস গড়ে ওঠে, আমি ওটার পিছনে লেগে আছি। আমি জানি ও সবকিছু পারে, ওর সব ধারণা একদম পরিষ্কার। হ্যাঁ, এমনটা কিন্তু নয় যে ওকে বাসায় না পড়াই তবে পরীক্ষাও সে ভালো করতে পারবে না। সে, এই তো সেদিন স্কুলে ওর সাময়িক পরীক্ষা হলো, সেগুলোতে পুরো নাম্বার পেয়ে গেছে। আমি যদি ওকে নাও পড়াতাম তাও ওই পুরো নাম্বার পেয়ে যেত। দেখছেন, আমি ওনাকে কিন্তু ওনার ছেলের টেনশন নিয়ে, বাচ্চার টেনশন নিয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমি ভাবলাম যে হাজবেন্ড নিয়ে তো অনেক কিছু হলো, আর একটু কনভারসেশন নিয়ে দেখি বাচ্চা নিয়ে কি বলে, বাচ্চার পড়াশোনা নিয়ে কি বলে। তো উনি বলে, না না না, এরকম না, ও পড়ালেখায় অনেক ভালো। পড়াশোনার, আমি খালি চাই যে ওর পড়াশোনার হ্যাবিটটা নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি ওকে টাচে রাখি।
হ্যাঁ, আমি ওকে অনেক বেশি পুশ করি না। তো এই উনি যেভাবে কথাগুলো বলতেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, উনি বলতেছিলেন কি যে আমি যদি বাসায় না পড়াই তারপরেও স্কুলে সে ভালো পারফর্ম করবে এবং ওই মানে 10-এর মধ্যে 10 পাই। আমি না পড়ালেও ওই সেকেন্ড ইয়ার মানে হাফ ইয়ারলি এক্সামে সে ফুল মার্ক পেত, এটা আমি জানি। তো আমি বললাম যে তাহলে প্লিজ আমাকে বলেন যে এখন ঠিক কি কারণে আপনার কান্না আসলো? হ্যাঁ, আপনার মনে কোন চিন্তা আসছে? মানে আমি ওনাকে একটু খোঁচাচ্ছি আর কি, একটু কষ্ট পাচ্ছি। হ্যাঁ, যে ওনার মাথার মধ্যে কি চিন্তা হচ্ছে, এত কান্না আসছে কোত্থেকে? উনি অনেকক্ষণ থামলেন, অনেকক্ষণ নির্বাক, কোনো কথাবার্তা নাই, একটা নিঃশ্বাস নিলেন লম্বা, নিয়ে উনি বলতেছেন, স্যার আপনি জিজ্ঞাসা করছিলেন না যে আমি রেগে যাই কিনা বা খিটমিট খিটমিটে আচরণ করি কিনা? তো ইদানিং আমি আর রাগ করি না, খিটমিটে করি না। আজকাল আমি খুব বেশি কথাই বলি না। তাহলে কি হলো? এটা কি হলো? এটা কি দাঁড়ালো? মহিলা কি বললো? আমার মধ্যে রাগ নাই, আমি রাগও করি না, খিটমিটও করি না, আমি আজকাল খুব বেশি কথাই বলি না। এটা কি বলেন তো? এটা এই কেসটার কি বলতে পারবেন? দিস ইজ কল্ড অ্যাডাপ্টেশন, যা এই মহিলার ডিজিজ স্টেটে বা মরবিড অবস্থায় তৈরি হয়েছে। রাগ হলে উনি চুপচাপ হয়ে যান, কথা বলা বন্ধ করে দেন, খিটমিটে হয়ে যান না। মানে আগে কিন্তু খিটমিটে ছিলেন, এখন নাই, চুপচাপ থাকেন। তিনি ছেড়ে দিয়েছেন, কথা বলবো না, হ্যাঁ কথা বলবো না, এটা হলো তার অ্যাডাপ্টেশন। তো রিমেডি দেওয়ার পরে দেখতে হবে যে এই স্টেটটা চেঞ্জ হচ্ছে কিনা। রিমেডি দেওয়ার পরে দেখতে হবে যে ওনার হাজবেন্ড এবং ছেলের সাথে উনি নর্মালি কথা বলছেন কিনা। হ্যাঁ, ওনার এই যে ফিলিং যে আমার সাথে কথা বলছে না, এই ফিলিংসটা দূর হয়ে যাচ্ছে কিনা। আমাদের রিমেডি এমন সিলেকশন, এমন একটা রিমেডি সিলেকশন করতে হবে যার অ্যাডাপ্টেশন, হাউ হোয়াই সবকিছুর সাথে ম্যাচিং করে। এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি রুগী দেখেন, তাহলে দেখবেন যে আপনার সাকসেস রেট অনেক বেড়ে গেছে এবং আপনার চেম্বারে অনেক রুগী আসছে। তো যাক, সরি, পুরো ঘেমে গেছি। তো রুগী বলছে যে কারণ উনার মানে তার স্বামীর কথা বলতেছে, কোনো মনোযোগই দেয় না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি খান। হ্যাঁ, তো আমি লাস্ট বারের মতন ওনাকে জিজ্ঞাসা করলাম, দেখি উনি কি বলেন। হ্যাঁ, যে উনি এই যে স্যাড ফিলটা করতেছে, কোন কারণে উনি বেশি স্যাড ফিল করতেছেন? তো উনি বললেন যে উনি আমার দিকে খেয়ালই করেন না, ধ্যানই দেন না, হ্যাঁ, এটাই আমার খারাপ লাগে। তো আমরা কি আগাবো না শেষ করবো? আচ্ছা, একটু একটু আগাই। সেটা হচ্ছে মেডিসিন কি হবে বলেন? চ্যাট বক্সে লিখতে থাকেন, বলার দরকার নেই, চ্যাট বক্সে লিখতে থাকেন। কি হবে মেডিসিন? সংক্ষেপে লিখেন, তাও হবে। লিখেন, অ্যাটলিস্ট 5 জন তো লিখেন। আজকে শুধু লেখালেখি, আমি একাই ইয়ে করবো না, আপনাদেরকেও লেখাবো। বলেন, লিখেন, দ্রুত লিখেন প্লিজ। কেউ লিখছেন না যে? আর্সেনিক, কোকুলাস, প্যাসাস ডোমেস্টিকাস, কন্টাক্ট ডিজায়ার, সুন্দর। তারপরে লিখেন, মাত্র 3 জন। এখানে পারি না পারি তা তো না, একটা পেশেন্ট দেখালে 10 জন হোমিওপ্যাথের 10টা অ্যাঙ্গেলের কথা আসবেই। লিখেন লিখেন লিখেন, কুইক লিখেন। লাইকোপাস, ভাজ, আচ্ছা, স্ট্যাপ, পপুলাস, লিখেন। আরো লিখেন না, 2-4 জন লিখেন। কেন, পরিচিত মেডিসিন গুলা কত সুন্দর সুন্দর মেডিসিনের সাথে যায়, ইগনেশিয়া যায়, পালসিটিল, এগুলো তো লিখতে পারেন। লিখতে তো সমস্যা নেই, লিখেন। ন্যাট্রামিওরও মনে হচ্ছে না কারো? আচ্ছা, আমি একটু একটু করে ডিডি করতে করতে ইয়ে করবো। এখানে আমার পালসিটিল, এখানে লিখছেন কেন পালসিটিলা? আপনারা লিখবেন হচ্ছে চ্যাট বক্স ইয়েতে, কি বলে,
এই গুগল ক্লাসরুমে। আচ্ছা যাক, আমি বলি কি কি আসে আমার মাথায়, কি কি আসছিল। ইগনেসিয়া আসছিল, ন্যাট্রামিউর আসছিল, ল্যাট্রাম কার্ভ আসছিল, ঠিক আছে, হেমামালিস আসছিল, অ্যাম্বারগিজিয়া আসছিল, অনেকগুলো মেডিসিন কিন্তু আমার মাথায় একটার পর একটা আসছিল। তো আমি কেন 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 ইয়ে করলাম, স্টাডির সময় আমাদেরকে আসলে করতে হয় কি মেডিসিন গুলার মানে পড়ার সময় হাউ, হোয়াই, হোয়াট, এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বাইর করতে হয় যে কোন মেডিসিনের হোয়াইটা কেমন হবে, হোয়াটটা কেমন হবে, হাউটা, এগুলো আমরা আসলে ভালোভাবে শিখতে পারি না। আমাদের কলেজ গুলাতেও এগুলা আলোচনা হয় না, এই আঙ্গিকে যায় না। হ্যাঁ, ধরেন যে ইগনেশিয়ার কথা, তো ইগনেশিয়া যদি হয় তাহলে ইগনেশিয়ার হাউটা কি হবে বা হোয়াইটা কি হবে, ইগনেশিয়ার প্রবলেমটা কোত্থেকে হবে, এলিমেন্টটা কোত্থেকে হবে। ইগনেশিয়ার তৈরি হয়তো ধরেন যে রাইট রং এর কনফ্লিক্ট থেকে, আমি ইগনেশিয়া পড়ানোর সময় বলেছি, তাই না? ইগনেশিয়া ওটার মধ্যে কিন্তু মগ্ন থাকে। ইগনেশিয়া এভাবে কথা মানে আপনার কাছে যদি একটা ইগনেশিয়া পেশেন্ট আসে, ইগনেশিয়া কিন্তু এই মহিলার স্টাইলে কথা বলবে না, ওর মধ্যে কিন্তু একটা ইন্ডিগনেশন থাকবে। সে একদম রাইট রং এর বিষয়টা নিয়ে বলবে। সে বলবে কিভাবে বলতো জানেন, এই ইগনেশিয়ার হাজবেন্ড যদি এরকম করতো, স্যার আপনিই বলুন, শুক্রবার শনিবার তো অফ ডে, অফ থাকে তাই না, অফিস ছুটি, উনি তো ওই দিনও বিজি থাকে, ধরে নিলাম শুক্রবারটা সে রিক্রিয়েশন করলো, তার নিজের কাজ থাকলো, নিজেকে সামলালো, শনিবারে মোবাইল টিপতে হবে, এটা কি ঠিক? আপনি বলেন, এটা কি সঠিক তরিকা? এই যে এইভাবে কথা বলে ইগনেশিয়া, রাইটিয়াস, আমরা রাইটিয়াস বলেছিলাম মনে আছে, রাইটিয়াস তরিকায় কিন্তু ইগনেশিয়া কথা বলে। কিন্তু এই মহিলা কিন্তু ইগনেশিয়ার অ্যাডাপ্টেশনটা নেয়নি। ইগনেশিয়ার যে কনফ্লিক্ট, সেই বিষয়টা কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে পুরা কিন্তু স্কেপ করে গেছে, তিনি কিন্তু ওইভাবে বর্ণনা করেননি। আবার ধরেন যে আমরা ইন্ডিগনেশন ওয়ালা মেডিসিন যদি বলি, ইন্ডিগনেশন ওয়ালা মেডিসিন কে কে আসে, স্টাফিসিলিয়া আসে, ন্যাট্রামিউর আসে, সেরকম অনেক বড় ইন্ডিগনেশন ওয়ালা একটা মেডিসিন কি জানেন, অ্যাম্বারগেসিয়া, অ্যাম্বারগেসিয়া, ঠিক আছে। এইটা মানে একদম কি বলবো অন্যরকম। তারপরে হেমামালিস, হেমামালিসও কিন্তু, হেমামালিস আমি পড়াতে চাইছিলাম কিন্তু পড়ানো হয় না। এই হেমামালিসের মধ্যে ইন্ডিগনেশন একদম ঠেসে ঠুসে থাকে। আমরা ইন্ডিগনেশন মানে খালি স্টাফিসি বুঝি বা ইগনেশিয়া বুঝি, কিন্তু এও কিন্তু থাকে। হেমামালিস, হেমামালিস কিন্তু খুব পাওয়ারফুল রেমেডি, অনেক নিজেকে গ্রেট মনে করে। তো এই লেডি কিন্তু নিজেকে ওরকম মনে করতেছে না। এই মেডিসিন যেগুলা বললাম এগুলো কিন্তু এই লেডির মধ্যে ফিট হচ্ছে না। আবার অনেকে বলছেন যে পালসেটিলা, হ্যাঁ পালসেটিলা, পালসেটিলার নিট কিন্তু এরকম না। অনেকে কেসটাকে পালসেটিলা মনে করতে পারেন, কিন্তু পালসেটিলা কিন্তু এইভাবে কথা বলবে না। পালসেটিলা কিভাবে কথা বলবে, আচ্ছা আমি বলে দেবো, অসুবিধা নয়। আরেকটা মেডিসিন লিখছেন কার্সিনোসিন। কার্সিনোসিন কি হতে পারে? কার্সিনোসিন হয় কিন্তু এরকম হবে না। কার্সিনোসিন কি করে বলেন দেখি? কার্সিনোসিন অন্যের জন্য করতে চায়, কিছু কিছু করে করতে চায়, সবাইকে প্লিজ করতে চায়, অন্যের জন্য করতে চায়, ঠিক মতো পারফর্ম করতে চায়, যাতে অন্যদের ভালো লাগে। যাতে এই অন্যদের ভালো লাগার ইয়েটা কি, মজেজাটা কি, কেন আমাকে আপনাদের জন্য করতে হবে, অন্যের জন্য করতে হবে? এর মজেজা হচ্ছে অন্যদের গুড বুকে আমি থাকতে চাই, নট ব্যাড বুকে, গুড বুকে আমার সম্পর্কে যাতে গুড বুকে আমার নামটা তার গুড বুকে লেখা থাকে, ঠিক আছে। আর তার পারফরমেন্স কি হবে, পারফরমেন্সের সাথে যখন কার্সিনোসিনের চ্যালেঞ্জ আসবে তখন সে কনফ্লিক্টে চলে যায়। বুঝতে পারছেন? এইভাবে কিন্তু ইয়ে করতে হয়। তো যাক, আমি রোগীর ফলো আপটা বলতেছি, বলেই আমি শেষ করব। এই রোগী ওষুধ নেওয়ার 2 সপ্তাহ পরে আমাদের কাছে আসছিলেন, এসে উনি ফলো আপ দেন। শুরুতে ওষুধ খাওয়ার পরে ওনার বেশ ভালো লেগেছে, ওনার অনেক উন্নতি হয়েছিল। মাঝখানে ওনার ছেলে আবার অসুস্থ হয়ে পড়ে এবং ডায়রিয়া হয়, হসপিটালে অ্যাডমিট করতে হয়। তো স্বাভাবিকভাবে লাইফে যখন নতুন কোনো টেনশন আসে বা কোনো প্রবলেম বাড়ে, তখন আবার কিন্তু ওই রোগগুলা একটু চাড়া দিয়ে আসে, না তো উনি বেশ আরামে ছিলেন। তো উনি যখন আমার সাথে এবার এসে কথা বলতেছিলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ একদম চেঞ্জ, কথা বলার ধরন একদম চেঞ্জ। উনি বললেন যে ওনার সর্দিতে অনেক আরাম হয়ে গেছে,
ওনার আর এখন আগের মতন খিটমিটে লাগে না। ওনার হাজবেন্ড মোবাইল নিয়েই থাকেন, কিন্তু ওনার আর এখন এটাতে কিছু আসে যায় না। ওনার চারপাশের পরিবেশ এখন চেঞ্জ। উনি বলতেছিলেন যে আমি এখন ঠিকঠাক ভাবে কথা বলি, তার সাথে ঠিকঠাক ভাবে কথা বলি। আগে আমি একদম কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। উনি কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তর দিতাম, পুরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। কিন্তু এখন আমি নিজে থেকে কথা বলি। দেখেন ওনার কথা বলা লাইফ স্টাইল, মানে স্টাইলই টোনই আলাদা ছিল। আগে খুব স্যাড ডিপ্রেস টাইপের ছিল, আর এবারে ওনাকে অনেক এনার্জেটিক মনে হচ্ছিল। উনি বললেন যে ওনার প্রায় 80% ঠিক হয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আগে যে আপনি স্ট্রেস নিতেন, হাজবেন্ড কথা বলে না, শুনে না, ওটার কি অবস্থা? তো উনি বললেন ওটা তো 80% ঠিক হয়ে গেছে, ওসব চিন্তা ভাবনা আর আমার মাইন্ডে আসে না। দেখেন, চিন্তাগুলা আগে তাকে পেরেশান করতো, অস্থির করতো, সেগুলো এখন আর আসছে না। আগে উনি কথা বলতেন না, এখন ওনার মধ্যে কনভারসেশন অনেক বেড়ে গেছে। 1 মাস পরে উনি আবার আসছিলেন, ওনার চেঞ্জ আরো বেশি। তো তারপরে উনি হারিয়ে গেলেন। 2-3 মাস পরে ওনার ছেলের ট্রিটমেন্টের জন্য আসছিলেন, তখন উনি ওনার ট্রিটমেন্ট নিয়ে কোনো কথাই বলেননি। তো সাধারণত পেশেন্টরা এরকমই হয়, ভালো হয়ে গেলে আর ওদের কোনো কথাই থাকে না, ওগুলো কিছু বলতেও চায় না, ওষুধও কন্টিনিউ তো করবেই না, আর বলেও না যে আমি ভালো হয়ে গেছি। তবে ওনাকে খুব ফ্রেশ লাগতেছিল। ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি ফলো আপ। আমরা আগামী দিন আবার ক্লাস নেব, আজকে অনেক বেশি সময় চলে গেছে।